Hi everyone, welcome to Unacademy WBPSC. Unacademy প্লাসের সাবস্ক্রিপশন তোমাদের বদল হয়ে যেতে চলেছে। 24 মাস এবং 12 মাসের সাবস্ক্রিপশন প্ল্যানের প্রাইস চেঞ্জ হচ্ছে। তোমাদের যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, তোমরা অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো। আপকামিং ডিফারেন্ট ব্যাচ কোর্সেস টেস্ট সিরিজ এখানে তোমাদের জন্য রয়েছে এবং একটি ফাউন্ডেশন ব্যাচ আসছে যার নাম আগমন। এখানে WBCS প্রিলিমস এবং মেন্সকে টার্গেট করে এই ব্যাচে আমি তোমাদের সাথে হিস্ট্রি সেকশনকে অ্যানশিয়েন্ট মেডাইভাল মডার্ন প্রিলি এবং মেন্স লেভেলের টোটালটি কভার করাবো এবং আমার হিস্ট্রির টার্গেট তোমরা যারা জানো আমি তোমাদেরকে বলি 70-80% টার্গেটে আমরা আমাদের প্রিপারেশনকে নিয়ে মুভ করব। মানে একটি সাবজেক্টে শিওর শর্ট 70-80%, সাথে অন্যান্য টিচাররা যাবতীয় যেই সাবজেক্টসগুলো তোমাদেরকে পড়াচ্ছেন তার কমপ্লিট একটা আইডিয়া তোমরা পাচ্ছ। তোমাদের কিন্তু আলাদা করে কোনো সাবজেক্টের জন্য চিন্তা করতে হচ্ছে না। তাই তোমাদের যদি মনে হয় আমাদের সাথে তোমরা যুক্ত থাকতে চাও এবং সাবস্ক্রিপশন নিতে চাও, তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করলে। আপকামিং ডিফারেন্ট ব্যাচ কোর্সেস এখানে লঞ্চ করা হচ্ছে WBCS মেন্সকে টার্গেট করে এবং এই প্রত্যেকটি ব্যাচ কোর্সের মাধ্যমে তোমরা নিজেদের কাছে নিজেরা প্রিপারেশন একদম আপ টু লেভেলের করতে পারবে এবং সাবস্ক্রিপশন নিয়ে নেওয়ার পরে মক টেস্ট দিতেও তোমাদের কোনো প্রবলেম হবে না। এই যে মক টেস্টের টাইমগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি 19, 20, 21, 22, এই যে মক টেস্টে তোমরা পার্টিসিপেট করার মাধ্যমে তোমরা তোমাদের লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে যাবে। WBPSCর যে এখানে ফ্রি টেস্টগুলি রয়েছে, যাদের সাবস্ক্রিপশনে এক্ষেত্রে মানির কন্ডিশনের বা মানিটারির প্রবলেম ফেস করছো, তারা এই টেস্টগুলো এখানে দাও এবং এখান থেকে রিওয়ার্ড জিতে নাও। বিকজ 75% স্কলারশিপ 2 বছরের সাবস্ক্রিপশনে এখানে তোমাদেরকে প্রোভাইড করতে হচ্ছে, মাত্র 25% পেমেন্ট করলেই হয়ে যাবে। এখানে 50% দেওয়া হচ্ছে, এখানে 25% দেওয়া হচ্ছে। তো নিজেদের মধ্যে যদি পোটেনশিয়ালিটি থাকে তাহলে সেটাকে টেস্ট করো, র্যাঙ্ক করো এবং আমাদের সাবস্ক্রিপশন নিয়ে নিজেদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাও। এবং এই যে প্রত্যেকটি টেস্ট সিরিজ তোমাদের থাকছে তার আবার অ্যানালিসিস আমাদের এডুকেটররা তোমাদের সাথে করে দিচ্ছেন। স্পেশাল ক্লাসের যে ফিচার্সগুলি তার অনেকটাই বেশি ফিচার থাকে প্লাস ক্লাসে। স্পেশাল ক্লাসে এখানে ইন্টারঅ্যাক্টিভ সেশনসের মাধ্যমে লার্নারদেরকে পোল প্রোভাইড করার মাধ্যমে কোনো একজন টিচারকে তোমরা ফলো করে রাখলে কখনো কোনো ক্লাস মিস হবে না। লেকচার নোট এনি টাইম এনিওয়্যার তোমরা ক্লাস করতে পারো এবং সাবস্ক্রিপশনের এই যে 12 মাসের ফি 24 মাসের ফি সেটি কিন্তু বদলে যাচ্ছে। 12 মাসের এই মুহূর্তে 871, 24 মাসের 633 রয়েছে। সেটি তোমরা অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করলে আরও 10% তোমরা ডিসকাউন্ট টোটালের উপর পেয়ে যাচ্ছ। তাই যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয় এবং তোমাদের প্রিপারেশনে কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোট, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনসের মাধ্যমে কানেক্টেড থাকবে এবং নিজের প্রিয় শিক্ষক শিক্ষিকার কাছ থেকে এখানে তোমরা পড়াশোনা করবে এবং নিজেদের সম্পূর্ণ সিলেবাসের কাভারেজটা নেবে, সাপ্তাহিক মক টেস্ট এখানে দেবে, তাহলে আমাদের সাথে কানেক্টেড থাকো, রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। আজকের পার্টে, আজকের সিরিজে যেই জায়গাগুলো নিয়ে আলোচনা করব, চলো যাওয়া যাক। আজকের যে টপিকটি রয়েছে উইমেনদের পার্টিসিপেশনকে নিয়ে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে উইমেনদের পার্টিসিপেশনকে নিয়ে আমরা কথা বলবো, বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলাটা ভুল, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উইমেন পার্টিসিপেশনকে নিয়ে কথা বলবো। সো বেগম হজরত মহাল, বেগম অফ আওয়াধ 1820 to 1879 এর এই যে সময়কাল, এই সময়কালে বেগম হজরত মহালের ইম্পর্টেন্সটা একটু আমরা খেয়াল করার চেষ্টা যদি করি। তিনি আওয়াধের কন্ট্রোলটিকে নিজের হাতে নিয়েছিলেন আফটার হার হাজব্যান্ড ওয়াজ এক্সাইলড। হাজব্যান্ডকে এখানে দেখা যাচ্ছে যে হাজব্যান্ড যখন এখানে ব্রিটিশদের দ্বারা বিতাড়িত হলেন মিস গভর্নেন্সের আন্ডারে, তখন এই সাম্রাজ্যের দায়ভারটি বেগম হজরত মহাল নিজের হাতে নিলেন এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়ান মিউটিনি 1857 যে অত্যাচার করেছিলেন তার বিপক্ষেও কিন্তু বেগম হজরত মহাল এখানে পার্টিসিপেট করেন। মাহালকে এখানে আমাদের এতটা
ফোকাস দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে গিয়ে তিনি এবং তার যে সাপোর্টাররা ব্রিটিশদের বিপক্ষে যে লড়াই করেছেন এবং লখনউয়ের কন্ট্রোলটি কিন্তু 1857 পরে আবার ফেরত নিয়েছেন, এবং তিনি প্ল্যান করেছিলেন তার পুত্রকে কিভাবে তিনি আবার আগামী দিনে বসাবেন, এবং তার যে প্ল্যান রিক্যাপচার করার লখনউকে, সেটা কিন্তু সাকসেসফুল হয়েছিল। বাট সামহাউ তার এই 1879-এ মৃত্যু কিংবা 1857-এর সাকসেস না হওয়াটা ইতিহাসের পাতায় একটা অন্ধকার অধ্যায় হিসেবে রয়ে যায়। নেক্সট, অ্যানি বেসান্তের নাম না বললেই নয়, এরকম প্রচুর আছে, আমি কয়েকজনকে নিয়ে আজকে কথা বলছি তোমাদের সাথে। অ্যানি বেসান্ত এখানে ইউনিক ক্যারেক্টারিস্টিক্স বিকজ তিনি প্রথম কথা ইন্ডিয়ান ছিলেন না, একজন ইংলিশ উইমেন ছিলেন, তারপরেও তিনি ব্রিটিশদের বিপক্ষে ইন্ডিয়ানদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। এটা হচ্ছে সর্বপ্রথম ইম্পর্টেন্ট পার্ট। দ্বিতীয় ইম্পর্টেন্ট পার্ট, অ্যানি বেসান্তের এই যে মুভমেন্টসগুলোতে এখানে দেখা যায় উনি ওনার ইয়াং এজ থেকে কিন্তু ইংলিশদের এই যে সোশ্যাল ট্যাবু বা সোসাইটির মধ্যে সেই সময়কার যে ইংলিশ উইমেনদের যে প্রবলেম, বার্থ কন্ট্রোল ইত্যাদি ইত্যাদি নিয়ে সোসাইটিকে গ্রো করানোর চেষ্টা করেন। তিনি ওনার অটোবায়োগ্রাফিতে বলেন যে শি টক্স অ্যাবাউট হার মুভ টু ইন্ডিয়া, হার প্যাশন ফর ইন্ডিয়া বিকাম আ ডেমোক্রেসি উইথ হোম রুল, অ্যান্ড সেন্ট্রাল হিন্দু কলেজ ইনি সেট আপ করেন বারাণসীতে। উনি অল ইন্ডিয়া হোম রুল লিগ এখানে ক্রিয়েট করেন, অল ইন্ডিয়া হোম রুল লিগ, কারণ এখানে এই সময় বাল গঙ্গাধর তিলক ছিলেন। হোম রুল মুভমেন্টের যে ফোকাস বা হোম রুল মুভমেন্টে এখানে যে দায়িত্ব, সেটা বেশ একটা অন্যরকম পর্যায়ে এখানে আসে, এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অনেকটাই গ্রোথ আমরা দেখতে পারি এই সমস্ত মুভমেন্টের দ্বারা হয়ে থাকে। সরোজিনী নাইডুর কথা এগেইন এমন একজন ব্যক্তি, সরোজিনী নাইডু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টিভিস্ট, পোয়েট, পলিটিশিয়ান, থিঙ্কার। তার যে জন্ম, ওয়াজ বর্ন টু আ বেঙ্গলি হিন্দু ফ্যামিলি, এবং এনার ফ্যামিলিতে এনার যে বাবা তিনিও একজন সায়েন্টিস্ট, ফিলোসফার, এডুকেটর ছিলেন, নিজাম কলেজ অফ হায়দ্রাবাদ এস্টাবলিশড করেন। বরদা সুন্দরী দেবী এখানে দেখা যায় ওনার মা যিনি ছিলেন মাতা, তিনি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে পোয়েট্রি করতেন, এবং ইন্টারেস্টিংলি তিনি প্রথম উইমেন গভর্নর হন অফ অ্যান ইন্ডিয়ান স্টেট আফটার ইন্ডিপেন্ডেন্স। লোকেশনটা বলতে পারবে কোথাকার গভর্নর হন? ইনি সেকেন্ড প্রেসিডেন্ট হন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, বিশেষ করে মহিলা প্রেসিডেন্ট। প্রথম তো 1917-তে অ্যানি বেসান্ত হলেন, তারপর 1925-এর কানপুর সেশনে এখানে আমরা সরোজিনী নাইডুকে দেখতে পাচ্ছি, তিনি প্রেসিডেন্ট হচ্ছেন। ওনারও বেশ কিছু পোয়েম রয়েছে, যে পোয়েম অনেকটাই অনস্বীকার্য রোল প্লে করে। 1905-এ তিনি পাবলিশ করেন তার প্রথম বুক কালেকশন অফ পোয়েম আন্ডার দ্য গোল্ডেন থ্রেশহোল্ড। তো ইটস ইম্পর্টেন্ট গোল্ডেন থ্রেশহোল্ড। এবার 1905-এর যে ঘটনা, 1905-এর এই ঘটনার রেসপেক্টে একটা কথা খুব ইম্পর্টেন্ট এখানে হয়ে যায়। 1905-এ আমরা গোপাল কৃষ্ণ গোখলেকে দেখতে পাচ্ছি, বঙ্গভঙ্গের বিপক্ষে উনি লড়াই করেছেন, বেনারস এর গোপাল কৃষ্ণ গোখলে। এবং এখানে এই যে ফ্রিডম স্ট্রাগল মুভমেন্টটাতে মহাত্মা গান্ধী পার্টিসিপেট করছেন, এবং মহাত্মা গান্ধীর এই পার্টিসিপেশনে সরোজিনী নাইডু কিন্তু পদে পদে ওনাকে হেল্প করেছেন। পদে পদে হেল্পের যে বিস্তারটা আমরা সরোজিনী নাইডুকে নিয়ে দেখতে পারি, তার বললে একটা বলা যায়। প্রথম কথা, এখানে আরও একজনের নাম না বললেই নয়, দ্যাট ইজ কাদম্বিনী গাঙ্গুলি। তো এখানে কাদম্বিনী গাঙ্গুলি যিনি রয়েছেন, সেক্ষেত্রে তিনিও কিন্তু আইএনসিতে পার্টিসিপেট করেছিলেন, এবং ওনার এই আইএনসিতে 1890 সালের পার্টিসিপেশন অনেকটা সাড়া জন্মায়, এবং 1885 সালে আইএনসির যে ফরমেশন, সেই ফরমেশনে অনেক রকমভাবে আমরা বলতে পারি যে
এমন একজন মহিলা যিনি কিনা পার্টিসিপেট করলেন, বাট পার্টিসিপেশন আর তোমাদের প্রেসিডেন্টশিপের মধ্যে ডিফারেন্স আছে। সো 1917-তে এটা আমরা দেখলাম, আর 1925-এ এটি আমরা দেখলাম। এবার বিস্তারটা কিছুটা আমরা যদি এই রকম ভাবে করার চেষ্টা করি, সরোজিনী নাইডুকে নিয়ে আমরা যখন কথা বলছিলাম, তো সরোজিনী নাইডু এখানে 1905-এই দেখো ওই গোল্ডেন চাইল্ডের রেসপেক্ট, এখানে এটা আমরা যেটা বললাম গোল্ডেন থ্রেশহোল্ডের রেসপেক্ট এখানে পোয়েম পাবলিকেশনে কানেক্টেড। একই রকম ভাবে পেজটা চলে গেল, ওকে আরেকবার বলছি দাঁড়াও। এখানে ইনি 1905-এর পরবর্তী টাইমে 1925-এ তো ডাইরেক্টলি এনার কানেকশন আমরা দেখতে পাচ্ছি, ইনফ্যাক্ট নন কোঅপারেশন মুভমেন্টেও সাকসেসফুলি এখানে অনেকটা হেল্প করেছিলেন। 1930-এ যখন গান্ধীজি সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট লঞ্চ করেন, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টের এই যে লঞ্চিংটাতে অনেকটাই সাকসেসফুলি এখানে সরোজিনী নাইডু পার্টিসিপেট করেন গান্ধীজির সাথে। কারণ গান্ধীজি এখানে যে 78 জন ডেলিগেটসকে নিয়ে যে যাত্রাটা শুরু করেন, তার মধ্যে মহিলা একজন যে ব্যক্তি ছিলেন তিনি হলেন সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুর এই যে প্রগ্রেস সোসাইটিতে তিনি গান্ধীজির পাশে পাশে থাকছেন, গান্ধীজির সাথে থাকছেন, কারণ 12ই মার্চ থেকে এই যে জার্নিটা স্টার্ট হলো সেটা 6 এপ্রিল পর্যন্ত চললো। 12ই মার্চ থেকে 6 এপ্রিলের এই যে জার্নি, এই জার্নিতে আমরা এখানে দেখতে পারলাম বহু লক্ষাধিক মানুষ সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট এখানে রোল প্লে করেছেন। এবার এই যে রোল প্লেটা আমরা দেখতে পাচ্ছি, এবং এই এখানে আরেকটা পয়েন্ট খুব বিশেষ করে মনে রাখার, যেটি হচ্ছে গিয়ে প্রত্যেকটি মুভমেন্টে ডিফারেন্ট ক্লাসিফিকেশন সোসাইটিতে প্রয়োজনীয়তা লাভ পায়, এবং প্রত্যেকটি মুভমেন্টের ক্ষেত্রে এক একজনের কন্ট্রিবিউশন অনেকটা বেশি পরিমাণে আমাদের চোখে পড়ে। এই যে সিরিজ অফ অ্যাকশনটা চলছে না 1925 থেকে, এখানে সরোজিনী নাইডুর যে প্রকাশ সেটা অনেকটা ইম্পর্টেন্ট। কারণ আবার এর পরবর্তী টাইমে এইখানেই আমরা দেখতে পাচ্ছি যে রাউন্ড টেবিল কনফারেন্সেসগুলোকে আমরা এখানে দেখতে পাই। তো ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে তো আইএনসি পার্টিসিপেট করেনি, কারণ আইএনসি তখন এখানে রান করছে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স এখানে কনস্টিটিউশনাল প্রোগ্রামকে ডেভেলপমেন্টে কোনো হেল্প করলো না। তারপরে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সটা যখন হলো তখন কিন্তু সরোজিনী নাইডু গান্ধীজির সাথে পার্টিসিপেট করেছিলেন এবং লন্ডনে ভিজিট করেছিলেন, এবং আমরা জানি এটাও সাকসেসফুল হয় না। এক্ষেত্রেও এই যে জার্নিটা এটা থ্রু আউট সিস্টেম চলতে থাকে। এরকম আরো অনেক ঘটনা আছে সরোজিনী নাইডুকে নিয়ে, তোমরা অবশ্যই চাইলে আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকতে পারো, ওনার ব্যাপারে আরো অনেক কিছু জানতে পারো তোমরা। এর পরবর্তী টাইমে আরেকজনের কথা না বললেই নয়, কারণ ইনি হলেন এমন একজন ব্যক্তি যিনি অবশ্যই এই গান্ধীজির সাকসেসের পিছনে অন্যতমভাবে দায়ী। মানে গান্ধীজির সাপোর্টের পিছনে ইনি না থাকলে অনেক সময় বলা হয় যে গান্ধীজি এতটা গ্রো করতে পারতেন না। এনার ন্যাশনালিজম এবং প্যাট্রিয়টিজম আমরা প্রমাণ পাই যখন তিনি সাউথ আফ্রিকাতে যাচ্ছিলেন ওনার হাজবেন্ডের সাথে, এবং ফোয়েনিক্স একটি সেটেলমেন্ট এখানে হয়। তিনি কিন্তু সেই সময় ইন্ডিয়ান ওয়ার্কাররা যে পিছিয়ে ছিলেন সোসাইটির দিক থেকে, গান্ধীজির পাশে কিন্তু তিনি দাঁড়িয়েছিলেন। তিনি তার হাজবেন্ডের সাথে পদে পদে ইন্ডিপেন্ডেন্সের বিভিন্ন জায়গায় সাপোর্ট করেন, পুলিশ অ্যারেস্ট করেন এনাকে জেলে নিয়ে যান, তবু ইনি থামেন না। এখানে দ্য সিক্রেট ডায়েরি অফ কস্তুরবা নট অনলি টেলস অ্যাবাউট হার ওন ফিলিং, বাট এখানে ফিমেল ফ্রিডম ফাইটারদের নামে এই ব্যক্তিত্বকে একটা অন্যতম মর্যাদা দেয়, এবং বিভিন্ন জায়গা থেকে দেখা যায় যে বিভিন্ন ইল ট্রিটমেন্ট নিয়ে এখানে কথা আছে, বিভিন্ন তার হাজবেন্ডকে নিয়ে কথা আছে, বিভিন্ন কথা, মানে সেগুলো নিয়ে আমরা এখানে কথা বলবো না। আনকমফোর্টেবল সাবজেক্টকে নিয়েও এখানে বেশ কিছু কথা মেনশন করা হয়। বিজয়া লক্ষ্মী পণ্ডিত, তো
তিনি অতটা সাকসেসফুল নন জওহরলাল নেহেরুর মতন, বিকজ জওহরলাল নেহেরুর বোন এখানে ইনি রয়েছেন, এবং অনেকে এখানে ভাবতে পারেন কি ইনি এখানে কি করছেন, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের মুভমেন্টে ইনি কোথা থেকে এলেন। তো ফ্রিডম স্ট্রাগল মুভমেন্টে পলিটিক্সের অ্যাক্টিভ রোল এনার দ্বারাও আমরা দেখতে পারি। এখানে বেশ কিছুবার এনাকেও ইমপ্রিজনমেন্ট করা হয়। দ্য স্কোপ অফ হ্যাপিনেসে অটোবায়োগ্রাফিতে নট অনলি ইনি রিপ্রেজেন্ট করেছেন তার এবং তার ভাইয়ের রিলেশনশিপ, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মহাত্মা গান্ধীর পোলারাইজেশনকে নিয়েও আমরা এখানে দেখতে পারি। মহাত্মা গান্ধীর সাথে এখানে একটা কানেক্টিভিটি ইন্দিরা গান্ধীর কিভাবে আছে সেই ফোকাস পয়েন্টটাকে নিয়েও কথা বলা হয়। এবং এখানে লর্ড মাউন্টব্যাটেন, প্রিন্স চার্লস, এমিনেন্ট এই যে ফিগার্সরা যারা রয়েছেন, বিজয়ালক্ষ্মী পণ্ডিত তার যে বই তাতে এর ব্যাপারেও আমাদেরকে জানতে দেন। লক্ষ্মী স্যাগল এই ব্যক্তিত্বের যে হিস্ট্রিটাকে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল মুভমেন্টে সুভাষচন্দ্র বোসের সাথে আমরা পাই, ইন্সপিরেশন ভীষণ রকমভাবে পাই আমরা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে এনাকে আমরা পাই, উইমেন ডিভিশনে রানী অফ ঝাঁসি রেজিমেন্টে এনাকে রাখা হয়। ব্রিটিশদের বিপক্ষে লড়াইয়ের পিছনে এনার যে অবদান সেটিও অন্যতম। বার্মাতে এনাকে হাউস অ্যারেস্টে রেখে দেওয়া হয়েছিল 2 বছর, বাট তিনি তবুও কিন্তু প্যাসিভলি অ্যাক্টিভেট থেকেছেন এবং তার নিজস্ব বক্তব্যে এই সমস্ত কিছু সম্পর্কে বক্তব্য রেখেছেন। তো ছোটভাবে আমি তোমাদেরকে এটাই বলতে চাইলাম যে উইমেন ফ্রিডম মুভমেন্টে এরকম আরও অনেকে আছেন, অনুসোয়াজির নাম বলা যেতে পারে, কিংবা আমরা এখানে বেশ কিছু ফ্রিডম মুভমেন্ট স্ট্রাগলের ওয়াইফদের নাম, সারদা দেবীর নাম বলতে পারি, যারা কিনা টোটালি এখানে কানেক্টেড, এবং এরকম প্রচুর স্টোরি আছে। এই যে প্যারাগ্রাফটা আমি একটা নিউজ পেপারের আর্টিকেল থেকে তোমাদেরকে শেয়ার করলাম, বাট দ্য থট ইজ এখানে এরা নিজেদেরকে ডেভেলপ করতে চাইছেন। এই ছোট ছোট টপিকগুলো মানে লাইক ক্যারেক্টারিস্টিক্স বেসিস, তার থেকে অনেক প্রশ্ন তৈরি হয়। হিস্ট্রিকে আরও গভীরভাবে জানতে শিখতে গেলে তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো, আমাদের সাথে প্লাস নিয়ে, যার দ্বারা তোমাদের সাথে রেগুলারিটি মেনটেন করে অনেকটাই আমরা আগামী দিনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এই যে কোর্সটি রয়েছে এখানেও আমরা অনেক কিছু বোঝার শেখার চেষ্টা করছি, তাই যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয় আমাদের সাথে যুক্ত থাকো, রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। থ্যাংক ইউ, টেক কেয়ার।